এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। 30 বছর ভুজাই রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তার এই ঘরে এনেছিনু, সোনার মতন মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার, আমার নয়নে ভরি। লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়েরও পথ ধরি। এখন এক ভাই এক বোন আছি, তা যদি বাইজে থাকতাম 11 জন হইতাম। 9 জনই মারা গেছে। সিরিয়াসলি? হ্যাঁ, আমি আচ্ছা। একটি পাশাপাশি মাদ্রাসায় পড়ানো। আপনার কত ছিল হাদিয়া? আমার সর্বশেষ 5,000 টাকা হাদিয়া ছিল। তো দেখা গেছে যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ওই মসজিদে যে খাবারটা দিত ওইটাই আমরা পরিবারের সবাই মিলে খাইতাম। আমি যে এক্সট্রা ভালো কিছু বাজার করবো ওই সামর্থ্যও ছিল না। যে ইমামের পেছনে আমরা নামাজ পড়ি এবং সেখানে যদি আমাদের সামর্থ্য থাকার পরেও সে যদি ভালো না থাকে, এটা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে গুনার কাজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের একটি এপিসোড। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ। আছেন? আপনার নামটা আপনার মুখেই বলেন, এটা আমাদের অনুষ্ঠানের নিয়ম। আমার নাম মহিউদ্দিন হাসান খান। খান সাহেব। জি, খান সাহেব আমার নিক নেম আর কি। আচ্ছা। সো খান ভাই, আপনার বয়স? 35। জন্ম জেলা? জন্ম জেলা রাজশাহী, কিন্তু স্থায়ী ঠিকানা বর্তমানে ফরিদপুর। তো শুরু করেন যেখান থেকে বলতে আপনি কমফোর্ট ফিল করেন। স্কুলে 5 পর্যন্ত পড়ছিলাম, পরে মক্তব থেকে একদম দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসায় পড়ছি। আমরা রাজশাহীতে থাকা হলো আমার আব্বার চাকরির সুবাদে। বাবা কি করতেন? আব্বা রাজশাহী জুট মিল মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আচ্ছা। ওইখানে আব্বা প্রায় 37 বছর ছিল। ওকে। তা আমরা ভাই বোন যারা সবারই জন্ম রাজশাহীতে, বড় হয়েছি রাজশাহীতে। পরবর্তীতে 2014 সালে রিটায়ার্ড করার পরে আমরা ফরিদপুর আসি, আচ্ছা। এসে স্থায়ী হই। আমরা এখন এক ভাই এক বোন আছি। কয় ভাই বোন ছিলেন আপনারা? তা যদি ভাই যে থাকতাম 11 জন হইতাম। 9 জনই মারা গেছে। সিরিয়াসলি? হ্যাঁ, 9 জনই ছোট থাকতেই মারা গেছে। দেখা গেছে 2 মাস 3 মাস এরকম বাঁচছে। এর মধ্যে যমজ ভাইও ছিল। ও। তা বাইসে থাকলে আর কি আমরা 6 ভাই 5 বোন হইতাম। তা 9 জনই মারা গেছে, তার মধ্যে দ্বিতীয় বোন আর সর্বশেষ আমি, এই 2 জন আছি। আল্লাহ। এখন হায়াত মওত আল্লাহ তাআলার হাতেই। তবে উসিলা বলতে আমাদের আত্মীয় স্বজনের ধারণা আমার আব্বা আগে ওই জিনের তদবির জাতীয় এই ধরনের কোনো কিছু করতো। সো ওইটারই চিকিৎসা একটা করতো। আসর পড়ছে বা হ্যাঁ, কোনো কিছু। তা ওইটার একটা প্রভাব পড়ছে, এইটাই সবার ধারণা। যার কারণে আমি হওয়ার পরে আর কি আত্মীয় স্বজনরা সবাই মিলে আব্বারে প্রেশার দেয় যে এইসব বাদ দাও। এইগুলোর কারণে পরিবারের সমস্যা হয়েছে। পরে আর কি আব্বা ওইগুলা ছেড়ে দিছিল। আচ্ছা। তারপর আমার ছোটোবেলায়ও কিছু সমস্যা হইতো, ছোটো বাচ্চাদের কিছু। এগুলো কি আপনার মনে আছে ছোটবেলায় কি সমস্যা হতো? মানে অতটা মনে নাই, তবে এতটুকু মনে আছে খুব ভয় পাইতাম। আচ্ছা। মনে হইতো যে বিশাল বড় গরু আমাকে দাবড় দিছে। আচ্ছা। এইসব বিষয়ে খুব ভয় পেতাম। তা এখন তো রুকিয়া হ্যাঁ। জিনিসটা ইদানিং শুনতেছি। ওই সময় তো ওই তদবিরের প্রচলন বেশি ছিল। হ্যাঁ। তো আব্বা তো জুট মিল মসজিদের মসজিদ ছিল, সুগার মিল মসজিদের ইমাম সাহেব। জুট মিলের পাশেই সুগার মিল রাজশাহীতে। ওই ইমাম সাহেব আবার এই তদবির দিতেন। তো উনি আর কি আমার কিছু তদবির দিছিলেন, বলছিলেন যে 10 বছর বয়স পর্যন্ত এই আমলের গণ্ডির মধ্যে থাকতে হবে। কিছু ওই মাদুলি টাদুলিও দিছিল। এগুলা আর কি এখন বড় হওয়ার পর জানিছি এগুলা উপরে বিশ্বাস করা ঠিক না। হ্যাঁ। কিন্তু ওই সময় আর কি এগুলোর প্রচলন ছিল খুব। ডেফিনেটলি ছিল। হ্যাঁ, তো 10 বছর পর্যন্ত আমার গলায় এত তাবিজ ছিল যে অনেকে আমার দেখলে সাপুরের ছেলে বলতো। মনে করতো যে আমার আব্বা সাপুরে টাপুরে হবে, মানে এত বড় একটা তাবিজ ছিল মাঝখানে। আরও এইগুলো মনে আছে। তবে ওই যে 9 জন ভাই বোন হারানোতে দেখা গেছে যে আমরা 2 ভাই বোন ছিলাম, আমাদের উপর তাদের আদর যত্ন সব একদম ঢাইলে করছে। হ্যাঁ। মানে যত সতর্কতার সাথে রাখা যায়, তো খুব আদর পাইছি। কিন্তু তারপরও আমার মা ওই শোক তো কাটাইতে পারে নাই, Definitely. 9টা বাচ্চার শোক। তো ওই শোকে শোকে আমার মা বিছনায় পড়ে যায়। এবং ওই বিছনায় পড়াতেই আমার মা 12 বছর বিছনায় পড়া ছিল, তারপরে মারা গেছে। তখন বয়স কত যখন মা আমার? 16 সালে মারা গেছে আমার মা। 2016 সালে। ওকে। ওদের পরিণত বয়সে বলা হ্যাঁ, যাবে। আমার বিয়ের পরেই মারা গেছে মা। ওকে। বিছানায় পড়া ছিল দীর্ঘদিন। ও। মানে আমার বোনেরও বিয়ে হয়ে যায়,
আবার আমিও মাদ্রাসায় আবার থাকা শুরু করি, তা আবার দুইজন একা হয়ে যায়। দেখা যায় দুইজন সরকারি একটা কোয়ার্টারে তো আত্মীয় স্বজন থাকে না। জি। আব্বারও হাই প্রেশার ছিল, তার দেখা গেছে যে ওই আব্বার রান্না বান্না করা লাগতো, ওই চুলার কাছে গেলে ওনার প্রেশার উঠতো। পরে আর কি আমার বিয়ে করাই দিছিল ছাত্র জীবনে। 11 সালে বিয়ে করে, 16 সালে মারা যায় আর কি। আচ্ছা। তার মধ্যে আমার 2 ছেলে আমার মা দেখে যেতে পারছে। তো ওই যে ছোটবেলায় যে একটা ট্রাজেডি গেছে, তা আমার আব্বা এমনি আমলি মানুষ ছিল, মানে খুব আমল করতো, যেহেতু মসজিদে মুয়াজ্জিন ছিল। আবার ওই সময় আমরা তো এখন আমরা হুজুররাও তো বিভিন্ন মিডিয়া টিডিয়ার মধ্যে পড়ে গেছি, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া, কিন্তু ওই যুগে তো এত প্রভাব ছিল না। দেখা গেছে যে ধার্মিক মানুষ হিসেবে যথেষ্ট খুব আমলি ছিল। কিন্তু তার মধ্যে আমার আব্বার একটু সাংস্কৃতিক মন মানসিকতা ছিল বলতে, আমার আব্বা প্রচুর উপন্যাস পড়তো। তাই নাকি? হ্যাঁ, এগুলা ইসলামিক উপন্যাস, সাইমন সিরিজ। ও আচ্ছা তারপরে আচ্ছা। ওই আমাদের সময় একটা সাপ্তাহিক মুসলিম জাহান নামে একটা পত্রিকা বের হতো। এই পত্রিকার ঈদ সংখ্যায় আবার প্রায় 15-20টা উপন্যাস থাকতো, অনেক মোটা বের হতো। তা আমি ছোটোবেলায় দেখছি যে আমার আব্বা মা শুয়ে, আব্বা পড়ে শোনাইতেছে, মা পাশে শুয়ে শুয়ে শুনতেছে, এইভাবে ফজর পর্যন্ত সময় চলে গেছে। তো ওই একটা বিষয় থেকে আমারও ছোটোবেলা থেকে মোটামুটি উপন্যাস পড়ার একটা ঝোঁক তৈরি হলো। তার ভিতরে আমার আব্বা ওই সময় তো ক্যাসেটের যুগ ছিল, তাই ক্যাসেটে আমাদের বাসায় 3জন বক্তার বয়ান ওই সময় বেশি শুনতাম। দেলোয়ার হোসেন সাইদি সাহেব, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, আর চরমনায়ের মরহুম পীর সাহেব যিনি আচ্ছা ফজলুল করিম রহমতুল্লাহ। আমার আব্বা আবার ওনার মুরিদ ছিলেন। আচ্ছা। তো এই 3জনেরই বয়ান বেশি চলতো। তা ফাঁকে ফাঁকে ওই যে আমি একটু পরিবারটা তো একটু মনমরা, ওই ভাই বোন হারাইছে, একটু শোকাতর তো। তো এই আমাদের মনমরা কাটানোর জন্য আব্বা ফাঁকে ফাঁকে 2-1টা বার হানিফ সংকেতের কৌতুকের ক্যাসেট নিয়ে আসতো। তারপর ওই সময় যাদের পাওয়া যেত, কাজল, তারপরে অনিল বিশ্বাস নামে একজন ছিল, ওই উত্তরবঙ্গে সম্ভবত খুলনা উল্লেখের হবে। তাই ছোটোবেলায় ব্রেন তো একটু শার্প থাকে, আমি আবার ওই কৌতুকের ক্যাসেটের সবগুলো কৌতুক মুখস্থ করে ফেলতাম। এই একটা ক্যাসেট একবার শুনলে ওইটা আগাগোড়া পুরো মুখস্থ হইতো, ওইটা আবার আমি স্কুলে যাই, ওই বিভিন্ন প্রতিযোগিতা হইতো, আমি ওই কৌতুকগুলা করতাম, উপস্থাপন করতাম। দেখা যেত যে স্কুলে ওই সময় প্রতিযোগিতা আমি কৌতুক বলে ফার্স্ট হইতাম। আচ্ছা। তো ওই সময় থেকে আমার ভিতরে একটু এই হাসি মজার যে বিষয়টা, তো ওই ক্যাসেটগুলোর কারণেই মূলত আপনার ইন্সপায়ার হওয়া। ওইখান থেকেই আমার ভিতর একটু বিনোদন ধর্মী মন মানসিকতা তৈরি হয়েছে। পরবর্তীতে যখন আমি মাদ্রাসায় ভর্তি হই, মাদ্রাসাতে যাই ওই ক্লাসের ফাঁকে ফাঁকে বন্ধুদের বসে বসে শোনাইতাম। আচ্ছা। কৌতুকের মধ্যে বেশি শুনতাম খবর পড়া, এই ফানি খবর আছে না, এইগুলা ফানি কবিতা, এগুলা শোনাইতাম। তো এইগুলা এক কান দুকান করে আবার অন্য ক্লাসে যাইতো। এইভাবে দেখা যেত পুরো মানুষের মধ্যে একটা ছড়াই যেত যে এই ছেলেটা খুব হাসাইতে পারে। আস্তে আস্তে আবার এটা ওস্তাদদের কানে যাইতো। তো ওস্তাদরা মাঝে মধ্যে ক্লাসে বলতো যে তুই বলে কি পারিস শোনা। তাই শোনাইলে হুজুরও খুশি হইতো। তাই মাঝে মধ্যে দেখা যেত মাদ্রাসায় অনেক জরুরি মিটিং, দেখা যাচ্ছে সব ওস্তাদরা মিটিংয়ে বসছে, এখন ক্লাস বন্ধ করে মিটিংয়ে বসলে দেখা যায় ছাত্ররা এলোমেলো হয়ে যাবে। ওই সব ছাত্রের বসায় আমার বলতে যে তুমি কৌতুক শোনাও সবাই রে। তো দেখা যেত আমি সেই ঘন্টা পর ঘন্টা ক্যাসেটের মতো শোনাই দিত, একদম পুরা ক্যাসেট মুখস্থ ছিল। তো ওই ছাত্ররাও কেউ উঠতো না, সবাই বসে বসে আমার ওই উপস্থাপনাগুলো দেখতো, হাসি মারাইছে। ওইভাবেই আর কি একটা নিজের ভিতরে তৈরি হয়। নিজের ভিতর তৈরি হইলো। আবার আমাদের মাদ্রাসার কুরবানির আগে বা পরীক্ষার যে ছুটির আগের রাতগুলা আমি ওস্তাদদের কাছে যাই, বলতাম হুজুর কালকে তো সবাই বাড়ি চলে যাবে, আমরা ছোট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। ওইখানে মানুষের মধ্যে বাছাই করে যাদের কণ্ঠ ভালো ওরা গজল গেল, আমি একটু কৌতুক করলাম, নাটক টাটক করলাম। তা হুজুররাও অনুমতি দিত, ঠিক আছে তোমরা বাড়ি যাবা, একটু আনন্দ করবো, করো, ওকে। তবে খেয়াল রাখবো মাদ্রাসার দুর্নাম হয় এমন কিছু করো না। তো দেখা যেত যে মোটামুটি শালীনতার মধ্যেই সুন্দর একটা অনুষ্ঠান গোছানো হয়ে যেত। এর মাঝে মধ্যে ছাত্রদের কাছ থেকে চাঁদাও তুলতাম, যে প্রোগ্রাম শেষে সবাই একটু তাবারক দিতাম। এই ওসিলায় থাকতো সবাই। তারপর কুরবানির আগে কিছু অনুষ্ঠান হয়, ওইটা আমাদের মাদ্রাসার পরিবেশে বলে তামসিল। আচ্ছা। তামসিল মানে একটা দৃষ্টান্ত উপস্থাপন করা। তো ওই মাদ্রাসার আয়ের একটা বড় মাধ্যম চামড়া কালেকশন। জি। তো ওইটা আমরা কিভাবে মানুষের কাছে যাব,
কীভাবে চাবো, অনেক মানুষ একটু দিতে চাবে না, ওইটা তারে কীভাবে রাজি করাবো। তো এই বিষয়গুলা হুজুররা বলতেন যে তুমি এই বিষয় নিয়ে নাটক বানাও। নাটকের মাধ্যমে চামড়া কালেকশন শিক্ষা দান। তো এইটা বানাইলে হবে কি তোমার ব্যবহারিক শিক্ষা। আনন্দটাও হইলো, আবার এইটা আবার ঈদের দিন তোমরা কাজে লাগাইতে পারবা। তো দেখা গেছে যে ওই সময় থেকে আমার ভিতর একটা বিনোদনমূলক ভাবে যে উপস্থাপন করে ভালো কিছু করা যায়, হ্যাঁ। ওইটা ওই সময় ঢুকছে। তারপরেও একটা বিষয় কি, ওই বাবা মা যারাই সন্তানকে মাদ্রাসায় দেয় অথবা আমরাও যারা মাদ্রাসায় ভর্তি, কেউ কিন্তু মানে আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য কন্টেন্ট ক্রিয়েটর হওয়া না। সবাই মাদ্রাসায় ভর্তি হয়, আমি একজন ভালো আলেম হব অথবা ইসলামিক স্কলার হব, আমার দ্বারা দিনের বড় কোনো ফায়দা হবে। জি। কিন্তু ইসলামিক স্কলার হওয়া, দিনের বড় ফায়দা হয়, এর জন্য তো ওই লেভেলের মেধাবী হওয়া জরুরি। সবাই তো একটা ক্লাসে সবাই তো আর ওইভাবে কবুল হয় না। দেখা গেছে আমিও ওই লেভেলের ছাত্র ছিলাম না, অত মেধাবী ছিলাম না যে বড় কোনো খেদমত করব। আমি ওই দুষ্টমি করেই কাটাইছি ছাত্র জীবন। ওইগুলার দিকেই ঝোঁক বেশি ছিল। আবার লেখালেখির দিকেও একটু ঝোঁক ছিল। ওই ক্লাস 5 থেকে আমি কবিতা লিখতাম। এমনকি আমার ক্লাস 5 থেকেও অনেক বড় বড় পত্রিকা আমার কবিতা ছাপা হতো, জাতীয় পত্রিকায়ও। বাহ। তাই দেখা গেছে যে ওই দিকটায় আমি একটু বেশি সময় দিয়ে ফেলছি। মানে একাডেমিক সাইডের থেকে আমি বাইরের জগতে বেশি সময় দিছি। আবার একসময় আবৃত্তিরও একটা শখ জাগলো। আমার মা আবার ওই রেডিও শুনতো শুক্রবারে। তো ওই সময় রেডিওতে শুক্রবার একটা অনির্বাণ অনুষ্ঠান হইতো। তাই মার পাশে একদিন শুয়ে রয়েছি, ওই অনুষ্ঠানে দেখলাম যে একজন লোক খুব সুন্দর করে ওই পল্লী কবি জসীমউদ্দিনের কবর কবিতাটা আবৃত্তি করলো। তা আমি অত চুপচাপ শোয়া ছিলাম, আবৃত্তিটা শুনে একদম আমার চোখে পানি চলে আসছে, যে এত সুন্দর আবৃত্তি। আর ওইটা তো খুব ইমোশনাল একটা কবিতা। তা আমি তো মাদ্রাসায় পড়ি, আমি জানি না যে এই কবিতাটা কোন ইন্টারের বইয়ে যে আছে ওইটা তো জানতাম না। তা আমি মনে মনে খুঁজতেছিলাম যে এই কবিতাটা পাইতাম যদি কোথাও। তো কাকতালীয়ভাবে কিছুদিন পরেই আমার এক হুজুর দেখি কি যে ওই কবিতাটা এলোমেলোভাবে লেখা, কয়েকটা পৃষ্ঠা, ওইটাতে 124 না 26 লাইনের একটা কবিতা নিয়ে এসে, আমার আবার হাতের লেখাও ভালো ছিল, তা আমার দিয়ে বলছে যে এইটা একটু সুন্দর করে পরিষ্কার করে লিখে দাও। তো দেখে আমি অবাক হয়েছি যে এই কবিতা তো আমি খুঁজতেছি। পরে হুজুরের বললাম যে হুজুর আমি কয়েকদিন পরে দেই, আমি কবিতাটা মুখস্থ করি। তো হুজুর বলে দাও, সমস্যা নাই, তুমি ধীরে সুস্থে দাও। তা আমি প্রতিদিন 4 লাইন করে লিখতাম আর মুখস্থ করতাম। তো এইভাবে মোটামুটি 3 দিনে আমার মুখস্থ হয়ে গেছে কবিতাটা। তা আমি হুজুরে যেদিন কবিতাটা দিছে, আমি বলছি যে হুজুর আমি একটু শোনাই কবিতাটা। তারপরে হুজুর কাগজটা ধরলো, আমি পুরা 126 লাইন কবিতা একদম আবৃত্তি, ওই রেডিওতে শুনছিলাম ওইভাবে একদম আবেগঘনভাবে আবৃত্তি করে শোনাইছি। হুজুর শুনে খুব খুশি হয়েছে। তারপরে দেখা যেত যে মাদ্রাসার যে কোনো অনুষ্ঠানে, সাধারণত মাদ্রাসার অনুষ্ঠানগুলোতে তো গজল হয়, তো হুজুর আমার দিত যে তুমি ওই কবিতাটা আবৃত্তি করো। তো ওই যে ওই সময় থেকে আবৃত্তি করি, দেখা গেছে যে আবৃত্তির শখটা ওইখান থেকে তৈরি হয়ে গেছে। এখনও আমার মুখস্থ আছে পুরোটা। এইখানে তো দাদির হ্যাঁ, খবর। আবার একটু শোনান আমাদেরকে, একটু শুনি। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য একটি এন্ডোর্সমেন্ট। ইংলিশে যারা অতি দুর্বল, যারা ক্লাসে বসে শিখতে পারেন না, গ্রাম থেকে আসা সম্ভব হয় না, কিংবা দেশের বাইরে থেকে ইংলিশ শিখতে চাচ্ছেন, এই কোর্সটা ঠিক তাদের জন্য। আমরা অনেকে ইংলিশে দুর্বল বলে চুপ করে থাকি, মিটিংয়ে কথা বলার সুযোগ আসে, কথা বলার প্রয়োজন আছে, কিন্তু মুখ খুলতে পারি না। ইমেল লিখতে গিয়ে বারবার ভাবি কি লিখবো, টেনশনে থাকি। এআই টুল, নতুন সফটওয়্যার বুঝতে আমাদের অনেকেরই সময় লেগে যায়। আর তখনই দেখেন আপনার পাশের মানুষটা যে ইংরেজি জানে বলে তরতর করে সামনে এগিয়ে যাচ্ছে। এই বাস্তবতা থেকেই ইংলিশ থেরাপি চালু করেছে অনলাইন কোর্স। অনলাইনে শেখার সুবিধা হলো নিজের সময় করে শিখতে পারবেন, রেকর্ডেড ক্লাস বারবার দেখতে পারবেন, এছাড়াও এক্সপার্ট টিচারদের সহায়তা তো আপনি পাচ্ছেনই। তবে যে কথাটি আমি অবশ্যই বলবো, বিশেষ করে ইংলিশ থেরাপির ক্ষেত্রে নতুন ব্যাচ, সিট কিন্তু খুবই সীমিত। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ঝটপট। যারা ভর্তি হতে চান তারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে। চলে যাচ্ছি আবারও গল্পে, পুরোটা না, যতটুকু আপনার। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভুজায় রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তার এই ঘরে এনেছিন সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ও পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত,
এ কথা লইয়া ভাবি সাব মরে তামাশা করিত শত। এমনই করিয়া জানে না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হালা হয়ে গেলি বিষে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা পা, আমার এদিকেতে যাইও কিন্তু উজাউতলির গা। শাপলার হাটে তরমুজ বেচি 6 পয়সা করি দেড়ি, পুঁথির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামা এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না, হেসো না, শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখেতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার, কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায়। হাত জোড় করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ব্যস্ত নসিব হয় হয়। এরকম ভাবে আর কি পুরাটা মুখস্থ আছে। সাধারণ সাধারণ। প্রথম কথা হচ্ছে যে এটার সাথে তো আমাদের জেনারেশন খুব জড়িত। আমার ইন্টারমিডিয়েটে ছিল এটা, এবং সবচেয়ে আমিও গ্রামেও বড় হয়েছি, সো আমার দাদিকে আমি পাইছি। আমার যখন এটা মানে এটা পল্লী কবি জসিমউদ্দিনের একটা অসাধারণ সৃষ্টি, এবং এই কবিতা উনি যে লিখেছিলেন, কবিতা কাকে পাঠিয়েছিলেন, এবং এই কবিতা পড়ার পরে তিনিও একজন মহান মানুষ ছিলেন, তিনি কেঁদেছেন, সে চিঠি রিপ্লাই এসছে। আমি ডিটেল অত যাব না, মানে এটা বাংলা সাহিত্যের কিন্তু অনেক বড় একটা জায়গা জুড়ে। তো আপনি যখন পড়ছিলেন তখন আমার ইন্টারমিডিয়েটের ওই ক্লাসের স্মৃতিগুলো মনে পড়ছিল, গ্রামের কথাগুলো মনে পড়ছিল। জি, শিল্প সাহিত্য এমন একটা বিষয়, সেটা আসলে মানে কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হয় না, এটা ভিতর থেকে আসে, এবং এটা আসলে দমিয়েও রাখা যায় না। জি, হ্যাঁ, তো আমার আমার খুব অবাক লাগছে যে আপনি মাদ্রাসাতে পড়েও আপনার এগুলোতে কোনো সমস্যা হতো না। সমস্যা তো মানে একটু হবেই, কারণ আমাদের মাদ্রাসা ওস্তাদগণ তো আমাদের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার উদ্দেশ্যে বানায় না। হ্যাঁ। তাদের ইচ্ছা তো থাকে আরও বড়, আমাদের নিয়ে স্বপ্ন থাকে সে অনেক বড় স্কলার হবে, তার মাধ্যমে দিনের দাওয়াত সারা বিশ্বে ছড়াই পড়বে, অনেক বড় মন মানসিকতা নিয়েই তো তৈরি করে আমাদের। জি। কিন্তু আমি আর কি ছাত্র জীবন থেকেই এই দিকে একটু বেশি সময় দিছি তো। তারপরে দেখা গেল যে আমি চিন্তা করলাম যে আমি তো হাসি মজাকই কইরে বেড়াইলাম ছাত্র জীবনে সব সময়। এখন এই হাসি মজাকটাই যদি একটু পজিটিভভাবে কাজে লাগানো যায়, মানে যাই পড়ছি মাদ্রাসায়, কিছু ইসলামিক মেসেজ তো শিখছি ওলামা ইকরামের কাছ থেকে, তারপর বয়ানে শুনি, তো ইসলামিক যে দিক নির্দেশনাগুলা, আবার সমাজের কিছু কুসংস্কারগুলা, এইগুলা দূর করার জন্য ওলামা ইকরাম তো বয়ানের মাঠে কাজ করেন। এখন আমি তো বক্তা হইতে পারিনি, তাইলে আবার ইউটিউবের বয়ান সবাই তো শোনে না, কিছু যুবক আছে তারা এই ফানি কন্টেন্টেই দেখে, তারা বয়ানের পেজে ঢোকেও না, ওইসব দেখেও না। তাহলে আমি যদি ফানিভাবে একটু উপস্থাপন করে ওই ওলামা ইকরাম বয়ানে যে মেসেজটা দেয় ওইটাই যদি আমি একটু আমার কন্টেন্টে উপস্থাপন করি, দেখা গেল যারা শুধু ফানি কন্টেন্টে আসক্ত তাদের কাছে সামনে গেলে একটু বিনোদনও পাইলো, পাশাপাশি একটা মেসেজও পৌঁছাইলো। ট্রু। তো এর একটা আমি বাস্তব মানে প্রভাবও পাইছি, মানে প্রভাব যে পড়ে মানুষের মধ্যে, এর একটা পরিবর্তন। আপনি শুরু করলেন কিভাবে, মানে কবে শুরু করলেন? শুরুটা আমার মূলত হয়েছে করোনার মধ্যে, সবাই যখন ঘরবন্দি। তখন কি আপনি স্টুডেন্ট নাকি? না, আমি তখন কর্মজীবনে, আমি তো ছাত্র জীবনে বিয়ে করছি, তো ওই ফারেকের সাথে সাথে আমি ইমামতিতেই ঢুকে গেছি। আচ্ছা। এবং 2014 থেকে 20 সাল পর্যন্ত আমি ইমামতি করতাম, মেরাতি পাশাপাশি মাদ্রাসায় পড়ানো। আচ্ছা। তো তা গ্রামের ইমাম তো, মানে ওই যে হাদিয়াটা পাইতাম ওইটা নিয়ে আমার সংসার চালানো খুবই কষ্ট হতো। আপনি যদি কিছু না মনে করেন, আপনি হাদিয়ার উপরে কন্টেন্ট তৈরি করছেন, আপনার কত ছিল হাদিয়া? আমার সর্বশেষ 5,000 টাকা হাদিয়া ছিল। আপনার বাবা তো সরকারি মুয়াজ্জিন ছিলেন না? আব্বা সরকারি ছিল, কিন্তু আব্বা রিটায়ার্ড হওয়ার পর পেনশনটা পাই নাই। আব্বার পেনশনটা এখনও পাইনি আমরা, এখনও ঘুরায় মিল থেকে এই সেই। আবার আব্বা মারা গেছে, ও, বাবা কেউ বেঁচে নাই? না, দুইজনই মারা গেছে। তো দেখা গেছে যে আব্বা যখন রিটায়ার্ড হয় ওই সময় আব্বার বেতন ছিল 25,000। আর আমি যে বছর দাওরা শেষ করলাম ওই বছর আব্বাও রিটায়ার্ড হলো। আচ্ছা। তাই আমি দাওরা শেষ করার সাথে সাথে যে মসজিদে ঢুকলাম ওই মসজিদে বেতন ছিল 3,000। তো ওই আব্বা তো আর পেনশন পায় নাই, ওই 25,000-এর সংসার ধাপ করে 3,000-এ নেমে গেল। তো দেখা গেছে যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ওই মসজিদে যে খাবারটা দিত ওইটাই আমরা পরিবারের সবাই মিলে খাইতাম। আমি যে এক্সট্রা ভালো কিছু বাজার করবো ওই সামর্থ্যও ছিল না। আবার একটা মসজিদে
আমি 4টা মসজিদ পাল্টাইছি এলাকাতে, বাড়ির আশপাশে। আমি ওই মা অসুস্থ ছিল, এই কারণে দূরে যাইতাম না। ওই সাইকেল নিয়ে যাওয়া আসা যায় এরকম দূরত্বে আর কি মসজিদ রাখতাম। তো একটা মসজিদের ক্যাশিয়ার ছিল মুদির দোকানদার। তো দেখা যেত যে ওনার দোকান থেকে আমি কিছু সদাইপাতি নিতাম। ওই মাস গেলে দেখা যেত যে ওই বেতনের সাথে হিসাব করলে উল্টা উনি আমার কাছে টাকা পাইতো। মানে বেতনটা তো আমি হাতে পাইতামই না, উল্টা উনি আমার কাছে পায়। তো ওই বেতনের টাকা আমি ধরেও দেখার সুযোগ পাইতাম না। তো এরকম একটা পরিস্থিতি গেছে। আর সর্বশেষ যে মসজিদে ছিলাম ওটা 5,000 টাকা ছিল। আমি মাঝে মধ্যে যে মসজিদ কমিটি নিয়ে যে কন্টেন্ট বানাই, এটা একটা মানে নিজের জীবন থেকে একদম। নিজের জীবন থেকে। এমনকি সর্বশেষ যে মসজিদে ছিলাম ওই মসজিদে থাকা অবস্থায় আমার আব্বা হার্ট অ্যাটাক করছিল। তো হার্ট অ্যাটাক করার পর আমি হাসপাতালে, আর তো কেউ নাই আমার, তখন মাও নাই। তো হাসপাতালে ছিলাম 11 দিন হার্ট ফাউন্ডেশনে ফরিদপুর। তো এই 11 দিনের মধ্যে দেখা গেছে মসজিদ কমিটি মানে ওনারা তো 5,000 টাকার উপরে বেতন দেয় না, দিব না, এটা আশাও করি না। কিন্তু সৌজন্যমূলক যে একটা যোগাযোগ, যে হুজুর আপনার আব্বা অসুস্থ, কেমন আছে, কোনো ফোন টোন দেয় নাই। শুক্রবারে 12টার দিক ফোন দিয়ে শুধু জিজ্ঞেস করছে যে আপনি জুমা পড়াবেন কি না। মানে আমার আব্বা কেমন আছে এইটা জিগায় না, ফোন দিয়ে জিজ্ঞেস করছে আপনি কি জুম্মা নামাজ পড়াবেন নাকি আমরা আরেকজন হুজুর ঠিক করব। তা আমি বললাম যে আব্বা তো এখনও সুস্থ হয় নাই, তাহলে আরেকজন দিয়ে পড়ান, আমি সুস্থ হওয়ার পরে আসতেছি। তো এতটুক কথা হয় তাদের। তো এটা একটা কষ্ট পাইলাম যে আমি আপনাদের মসজিদের একজন ইমাম, তা আপনাদের কাছ থেকে তো আমি আর্থিক সহযোগিতা চাইও নাই। এবং বাংলাদেশের অসংখ্য ইমামদের অবস্থা এরকম। এখনও, এখন তো আমার সময় তো তাও দ্রব্যমূল্য যা ছিল মোটামুটি 10,000 কোনো ইমামের বেতন হলে মোটামুটি চালাই নিতে এবং পারছে। কোথাও বলতেও পারে না, মান সম্মানের ভয়ে কোথাও বলতেও পারে না। এমন মানে একটা অবস্থা ইমাম সাহেবরা যে মুখ ফুটে যে, কারণ ইমাম হিসেবে তার একটা শান আছে, এ রাইট। যে কারোর কাছে হাত পাতবে এই সুযোগটাও তার নাই। আবার সে ব্যবসা করলেও এটা কমিটি থেকে অনুমতি দেয় না, যে হুজুর ব্যবসা করবেন তাই মসজিদে সময় দিবেন কখন। এমনকি আমি মসজিদে থাকা অবস্থায় আমাদের মাদ্রাসা লেভেলে নুরানি ট্রেনিং আছে একটা, মানে মক্তব পড়ানোর একটা প্রশিক্ষণ, হুম। শিক্ষকদের প্রশিক্ষণ। জি। তো ওই নুরানি ট্রেনিং দিলে দেখা যায় কি ওই মসজিদের পাশাপাশি যদি একটা নুরানি মাদ্রাসায় অনাবাসিকভাবেও ক্লাস করা যায়, আরও 4-5 হাজার টাকা আসে। তাই আমি ভাবলাম যে যেহেতু মসজিদ থেকে 5,000 পাই, একটা নুরানি ট্রেনিং দিলে যদি আরও 4,000 টাকা পাওয়া যায়, 9,000 টাকা হইল। ওই নিয়েতে আমি রমজান মাসে কমিটির সাথে পরামর্শ করলাম যে রমজান মাসে তো তারাবি পড়ার জন্য হাফেজ সাহেবরা থাকে, আবার ওই মসজিদে এলাকারই হাফেজ সাহেবরা পড়ে। তা আমি বললাম ওনারা যেহেতু বাড়িতে আছে, তাহলে আমার একটু যদি সুযোগ দিতেন, আমি ফজর পড়ায় চলে যাব, আইসা আবার মাগরিব পড়াবো, শুধু জোহর আর আসরটা আমারে ছুটি দিবেন, আমি প্রতিদিন যাব ওই কোর্সটা করব। তো কমিটি আলহামদুলিল্লাহ অনুমতি দিয়ে দিল, ঠিক আছে যান, হাফেজ সাহেবরা আছে ওই ওনারা পড়াবে। ওই হাফেজ সাহেবদের ওই এলাকার তো, এই হাফেজ সাহেবদের মধ্যেই একজনের আব্বা একদিন দেখি ওই কমিটির সাথে আলাপ করতেছে, ওইখানে বলতেছে যে ইমাম সাহেব যদি 2 ওয়াক্ত নামাজ না পড়ে নুরানি ট্রেনিং দিতে যায়, তো ওনার ওই 2 ওয়াক্তের বেতনটা তো ওনার নিয়ে যাইতেছে না, এই টাকাটা কাইটে আমার ছেলেরে দেওয়া যায় না। মানে ওনার ছেলেদের 2 ওয়াক্ত পড়ায়, ওইখান থেকে আমার বেতন 5,000, ওইখান থেকে 2 ওয়াক্তের হিসাব করে কাইটে ওনার ছেলেরই দিতে বলতেছে। তো এরকম একটা মন মানসিকতা ওনাদের। তো এইটা দেখে একটা কষ্ট পেলাম। আর একটা কষ্ট পাইছিলাম ওই করোনার মধ্যে সরকার থেকে ইমাম সাহেবদের 5,000 টাইপের একটা দিছিল। তো ওইখানে আমিও পাইছিলাম 5,000 টাকা। তা কমিটি ওইটা রাখে নাই, যেহেতু আমি নিজে উপস্থিত থেকে ওই টাকাটা নিয়েছিলাম, কিন্তু কমিটি বলা বলি করছিল যে আপনারা তো আমরা বেতন দেই, এই টাকাটা মসজিদ ফান্ডে দিয়ে দিলে ভালো হইতো, তাহলে এখান থেকে আপনার বেতন চালাইতাম আমরা। তো এরকম কিছু আচরণ আমার খুব কষ্ট লাগছে, যে এইখান থেকে আমি পাই কত, এর মধ্যে আবার ওনাদের নজর যে এইখান থেকে কেমনি কাটা যায় এই চিন্তা। ভয়ানক। এবং এটাই আপনার সংসার চালানোর একমাত্র একটা অবলম্বন। মাত্র অবলম্বন ছিল। আবার কুরবানির সময় দেখা গেছে যে ওই মসজিদের ওইটা একটা কেন্দ্রীয় মসজিদ ছিল। আমি একটা এলাকায় কয়েকটা মসজিদ থাকে, তো ওইটা ছিল মিডিল পয়েন্টে কেন্দ্রীয় মসজিদ। এলাকার মুরব্বী একজন আলেম ছিলেন। তো ওই আমার মসজিদের সাথেই কেন্দ্রীয় ঈদগাহটা, মানে মসজিদ 5-6টা হলেও ঈদের নামাজ সবাই ওই মসজিদের ওই পাশে যে ঈদগাহ ওইখানে এসে পড়ায়। তো এলাকার ওই মুরব্বী আলেম উনি ঈদের নামাজ পড়ান। তো
আমি যেহেতু ওই ঈদগার সাথের মসজিদের ইমাম, তো আলেম যেহেতু মুরব্বী হয়ে গেছে, ওই বয়ান আমারে দিচ্ছিল, বললো যে আপনি বয়ান করেন, আমি নামাজ পড়াইব না। তো ওই এলাকার একজন প্রভাবশালী ব্যবসায়ী আছে, ওনারা তো সাধারণত দূরেই থাকে, তো ওই ঈদগাহে উপস্থিত ছিল। তো উনি ঈদের নামাজের পরে আমার মসজিদের কমিটির হাতে কিছু টাকা দিল, বললো যে সম্ভবত 7,000 টাকা দিল, আমার সঠিক মনে নেই। 7,000 টাকা দিয়ে বলছিল যে উনি তো আর আমাদের ওইভাবে চেনে না, তাই বললো যে যে হুজুর বয়ান করছে ওইটা আর কি আমাদের অনুপস্থিতিই করছে, যে হুজুর বয়ান করছে ওনারে দিন 2,000, আর আমাদের মুরব্বী হুজুর যে ওনারে দিন 5,000 দিছিল নাকি এরকম একটা অ্যামাউন্ট দিছিল, ওনারে দিন বাকিটা, মানে মুরব্বী হুজুরের একটু বেশি, আমারটা একটু কম বলছিল। তো কমিটি আবার ওইখান থেকে 2,000 মসজিদ ফান্ডে রাইখে বাকি টাকাটা ভাগ করে আমারে কিছু দিছে, ওই মুরব্বীর কিছু দিছে। তা আমরা তো আর ওই টাকা নিয়ে আর ঘাটাঘাটি করিনি কে কী দিই, খালি বলে যে আপনাদের হাদিয়া, এটা ওনার পক্ষ থেকে। তো কাকতালীয়ভাবে দুপুরে আমি ওই যে লোকটা হাদিয়া দিয়েছে ওনার বাসায় উনি দাওয়াত দিছে আমারে, যে দুপুরে আমার বাসায় খায়েন। দুপুরে খাইতে গেছি, উনি খাইতে বসে গল্পে গল্পে বলতেছে যে আপনাদের আমি একটা হাদিয়া দিয়েছিলাম, ওইটা পাইছেন নাকি? তা আমি বলছি আলহামদুলিল্লাহ পাইছি। ঠাস করে পাশ থেকে একজন বলতেছে যে আপনারে দিছিলে এত আর হুজুরে দিছিলে এত। তখন আমি দেখলাম যে উনরা যে এমন করেছে তার থেকে অনেক কম আমাদের দেওয়া হয়েছে। তা আমি আর উপস্থিত ওনার সামনে কিছু না বলে আমি বলছি যে পাইছি। তাই বলে আমি আস্তে করে মসজিদ থেকে আইসা আমার ওই কোরবানিতে তো এমনি ছুটি পাই, আমি আর কি আমার গাড়ি গুটি নিয়ে চলে আসছি। তো ওই যে আসা ওর পর থেকে আমি মিডিয়াতে কাজ শুরু করছি আর কি। আর মিডিয়াতে কাজ শুরুর পিছনে আর একটা মানে ইন্সপায়ার হলো, ওই আমি স্টেজ প্রোগ্রাম আগে থেকেই করতাম। ওই একটা শিল্পী গোষ্ঠী ছিল আমার, সানেমুদ্দিন আর শাহেমুদ্দিন, দুইটা সংগঠন। এটা আপনার নিজের? না, আমাদের কয়েক বন্ধু মিলে করা। আচ্ছা। মানে আমরা ক্লাসমেট ছিলাম, জি। তো ছাত্র জীবন থেকে করা। তা আমি আর কি ওই সংগঠনের প্রোগ্রামগুলো উপস্থাপনা করতাম। আচ্ছা। এই আবৃত্তি পারতাম, ওই টুকটাক একটা আবৃত্তি উপস্থাপনা, একজন শিল্পী ওঠার আগে ওনার নামটা সুন্দরভাবে উপস্থাপন করা। আর পাশাপাশি ওই উপস্থাপনা ফাঁকে ফাঁকে আমি হাসি মজার যা জানতাম একটু ফাঁকে ফাঁকে বলতাম, দর্শক খুব মজা পেত। তো ওই সময় সোশ্যাল মিডিয়াতে এত ভাইরালের যুগ না, ওই সময় স্টেজে ভাইরালের যুগ, স্টেজ প্রোগ্রামে জনপ্রিয়তার যুগ। তা আমার যেহেতু দর্শক অধিকাংশ মাদ্রাসার ছাত্র ছিল, আর ওই করোনার লকডাউনে সবাই ঘরবন্দি, তো ওই সময় কিছু ওই সিলেটের কিছু বন্ধুরা, তারপরে বিভিন্ন জায়গার কিছু বন্ধুরা আমার মেসেজ দিত, ভাই আমরা তো সবাই ঘরে বসা, তা আপনি হাসি মজার কিছু গল্প টল্প বইলেই ফেসবুকে আপলোড করেন, আমরা যাতে একটু শুনে মজা পাই, সময়টা ভালো কাটুক। ওদের কথায় আমি ছোট ছোট গল্প বলতাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মুসলমানের হাসি নামে একটা বই আছে, তারপর আরও ইসলামিক কিছু হাসি মজার গল্প আছে না মেসেজ সময়, ওই গল্পগুলো বলতাম, বইলে ছাড়তাম, আর ওরা খুব রিয়েক্ট করতো। তা মোটামুটি ভালো একটা সাড়া পাইলাম অল্প দিনে। এর মধ্যে করোনা নিয়ে দু একটা মজার কিছু করলাম, ওইটাও ভালো সাড়া পাইলো। তো হঠাৎ একদিন দুষ্টামির ছলে চিন্তা করলাম যে সবসময় তো হাসি মজার, আজকে একটু বিনোদন দিই। এই চিন্তা ভাবনার দিকে আমি ওই যে নায়ক ভিলেনদের কণ্ঠ যে তাবলিগের 6 নম্বর ওইটা বলছি বইলে, মানে এটা আমি সকালে নাস্তা করে এমনি মোবাইলটা আমার মসজিদের রুমেই, মসজিদে ইমাম সাহেবের যে ছোট্ট একটা ঘর থাকে আয়না ঘরের মতো, ওই ঘরে বইছেই আমি বইলে বাসায় যাই ঘুমাইছি। সরি, এটা কিন্তু আসলে আমরা হাসতেছি, বাট এই জায়গাগুলোর পরিবর্তন হওয়াটা খুব জরুরি। প্রথম কথা হচ্ছে যে ইমামের পেছনে আমরা নামাজ পড়ি, সেই ইমাম যদি পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে, যদি পারিবারিকভাবে তো আর আমাদের সুযোগ নাই, এবার অর্থনৈতিক জায়গাটা থেকে, অর্থনৈতিকভাবে যদি সে ভালো না থাকে এবং সেখানে যদি আমাদের সামর্থ্য থাকার পরেও সে যদি ভালো না থাকে, এটা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে গুনার কাজ। এইটা আমার মনে হয় যারা মসজিদ কমিটির দায়িত্বে আছেন, বিশেষ করে মসজিদের মুসল্লি যারা আছেন, তাদের একটু খেয়াল রাখা উচিত, খুব করে খেয়াল রাখা উচিত। জি। মসজিদ দেখা যায় এখনো গ্রামের মসজিদে টাইলস করা, এসি লাগানো সব, কিন্তু ইমাম সাহেবের ঘরটা সেই আয়না ঘর যে বলছি ওই রকমই আছে। ইমাম সাহেবের না অ্যাটাচ কোনো বাথরুম আছে, ওনার সেই বাগানের ভিতর যে টয়লেট করে আসা লাগে। আবার ইমাম সাহেবের উপর যত নিয়ম যে টয়লেটের তালা বন্ধ করে রাখবেন। আচ্ছা, আপনি তো ইমাম ছিলেন, এগুলো কি সত্যি যে বক্তব্য দিতে হলে সভাপতি বেজার হয়ে যাবে বা এইগুলো এটা বলা স্বাভাবিক। যাবে না, এই জিনিসগুলো কি আসলে? যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, মসজিদের কমিটি সেই দলের লোকজনই থাকে। এই ক্ষমতার অদল বদলে
মসজিদ কমিটিও অদল বদল হয়, যার কারণে দেখা যায় রাজনৈতিক একটা প্রভাব মসজিদের মধ্যে থাকেই। এখন যে দল ক্ষমতায়, ওই দলরে তেল দিয়ে বয়ান করা লাগবে, আর ওই দলের কোনো বিপক্ষে কোনো কথা বলা যাবে না, বললেই ইমাম সাহেবের উপর প্রেশার চলে আসবে। এটা তো ইমামের সাথে ইমামের তো এটা তো বাক স্বাধীনতা হরণ নাই। করা। না, একজন- আমরা যেগুলো দেখি সেগুলো হ্যাঁ, সত্যি একজন ইমাম সাহেবের দায়িত্ব যেটা হক সেটা বলা, যেটা সমাজের অসঙ্গতি সেগুলো তুলে ধরা। এখন সমাজে ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, এটা তো ইমাম সাহেবের দায়িত্ব বলা। এখন কাকতালীয়ভাবে যদি সভাপতি নিজেই ঘুষখোর হয়, নিজেই সুদখোর হয়, তাই ইমাম সাহেবের বক্তব্যের উদ্দেশ্য তো এই না যে সভাপতিরই সে মানে ইঙ্গিত করে বললো, কিন্তু ওনার জন্য বক্তব্য বাদ কিন্তু দিতে হচ্ছে। ওনার কারণে ইমাম সাহেব বক্তব্য দেওয়া যাবে না। যদি ইমাম সাহেব একটু জোর দিয়ে বলতে যায়, ওনার চাকরি থাকবে না, ওনারা ইমাম পাল্টাবে। আর শহরের মসজিদের ইমাম সাহেবরা নিজেরাও দেখা গেছে যে অর্থনৈতিকভাবে প্রভাবশালী হয়, যার কারণে শহরের মসজিদে ইমামরা টিকে থাকতে পারে, কিন্তু গ্রামের ইমামরা টিকে থাকা খুব খুব মুশকিল। মুশকিল হয়ে যায়। ট্রু। একে তো গ্রামের ইমাম সাহেবরা থাকে অর্থের অভাবে, আবার এখন তো সবারই একটা অর্থের টান আছে। একটা মসজিদের পিছনে অনেক হুজুর নজর দিয়ে থাকে যে ওই মসজিদটা খালি হইলে আমি ঢুকবো। তাহলে দেখা যায় একজন ইমাম সাহেব যে চলে যাবে, মুসল্লিদের ইমামের অভাব নাই। এই কারণে মুসল্লিরাও ডোন্ট কেয়ার, মানে এরা কেয়ার করে না যে গেলে যাক, আমাদের ভাবছি, তাহলে কাকের অভাব হয় না। আবার কিছু মানে হতদরিদ্র হুজুরাও আছে যে আমার এই মুহূর্তে একটা মসজিদ দরকার, না হলে তো আমি চলতে পারতেছি না। তো এই কারণে দেখা যায় যে ইমাম সাহেবরা সময় মাজলুমি থাকে। এই কারণে আমাদের বড় বড় মুরব্বী আলেমরা বলে যে এই ইমামতি মাদ্রাসা শিক্ষকতার উপর পরিপূর্ণ নির্ভরশীল না হয়ে পাশাপাশি নিজে একটু অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া, এটা এই যুগে খুবই দরকার। খুবই দরকার। ট্রু। নিজের যদি একটা অর্থনৈতিক শক্তি না থাকে, তাহলে আমি প্রভাব বিস্তার করতে পারবো না, আমি বড় গলায় কোনো কথা বলতে পারবো না। একজন ইমাম সমাজের একটা বিচার চালিয়ে সে কোনটা হক কোনটা না হক সবই কিন্তু জানে, তার পড়াশোনা আছে। কিন্তু একটা গ্রামের সালিশ বসুক, ওইখানে মাতুব্বরা সবাই থাকবে, ইমাম সাহেব যদি বসা থাকে, ওই কথা প্রসঙ্গে ইমাম সাহেব যদি একটু মুখ ফুটিয়ে কিছু বলতে যায়, মাতুব্বরা বলবে হুজুর আপনি চুপ থাকেন, আপনি হ্যাঁ আমরা সমাজে থাকি, আমরা বুঝি বিষয়টা, আপনি অত কথা বললেন না, আপনি ইমামতি করেন, আপনি সব বোঝেন না। এই যে যে ইমাম সাহেবের মুখটা বন্ধ করে দিল, এর পিছনে মূল কারণটাই ওই ইমাম সাহেবের অর্থনৈতিক কোনো প্রভাব নাই, তারপরে কোনো জোর নাই, ওনাদের টাকা খাইয়ে ইমামতি করে। এই কারণে ইমাম সাহেব বড় গলায় শরীয়তের মাসলাটাও বলতে পারলো না। তো এরকম মানে এই মুহূর্তে মিডিয়াতে তো নাটক সিনেমায় তো কত রিক্সাওয়ালা হকার সবার জীবনই তুলে ধরা হয়, কিন্তু একজন ইমামের দুঃখ দুর্দশা কিন্তু কোনো মিডিয়া ওইভাবে প্রকাশ করে না, ট্রু। যার কারণে এটা আড়ালেই থেকে যায়, এটা প্রকাশ হয়ও না। আবার ইমাম সাহেবরাও তাদের ব্যক্তিত্ব আঘাত লাগার ভয়ে নিজেরাও বলতে পারে না, বলতে চান। ট্রু। এই আর কি একটা পরিস্থিতি। এর মধ্যে আবার করোনায় একটা আরেকটা অভাবের বিশাল একটা ইয়ে পড়লো। জি, তো আপনার আয়না ঘরে বসে বানাচ্ছিলেন। আমরা আয়নাঘরে ওই বানাইলাম, ওইটা আমি তো ভাবছি যে এইটা নিছক একটা দুষ্টিমি, এইটা আর কেমন, তাই বানাই ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠছি 2 ঘন্টা পরে, ওইটা ফেসবুকে ঢুকে দিয়ে তোলপাড় হয়ে গেছে। মানে বিষয়টা প্রথমে সবাই নেগেটিভই নিয়েছিল, কারণ তাবলিগ জামাত বিষয়টা তো একটা দিনই বিষয়, সেন্সিটিভ জায়গা। ওইখানে আবার সিনেমার নায়ক ভিলেনদের কণ্ঠ নকল করছি, এটা আর কি সবাই নেগেটিভভাবে নিছে। আবার অনেকে ওই সময় চিন্তা না আমি যে আসলেই হুজুর নাকি, আমি আলেম না কি, আবার অথবা আমি তাবলিগ বিরোধী মানুষ কিনা, এই চিন্তা ভাবনা করে সবাই প্রচুর মানে সমালোচনা বেশি হইল। কিন্তু ওই এদিক দিয়ে ভিউ হয়ে গেছে প্রায় 4-5 মিলিয়ন এই 2-2.5 ঘন্টায়। তো 2020 সালে 4-5 মিলিয়ন মানে মেলা কিছু। তা আমি তো ওই গালি আলাজ দিয়ে ভয় ডিলিট করে দিছি যে কি ভুল করলাম। কিন্তু ওইটাই আবার আমাদের সিলেটের কাতিব মিডিয়া একটা চ্যানেল আছে, ওইখানে আমিও 2-3 বছর কাজ করছি। কাতিব মিডিয়া ছাড়ছিল ওইটা ডাউনলোড করে, তো ওনরা আবার রাখছিল ওনাদের সর্বশেষ ডিলিট ওনরাও করছিল অনেক দিন পরে, কিন্তু ওনাদের ডিলিট করার আগ পর্যন্ত 45 মিলিয়ন বই হইল। তা কাতিব মিডিয়ার পরিচালকরা আমি বারবার বলছি যে ভাই এই জিনিসটা যে এমনি সমালোচিত ভাইরাল হচ্ছে, ডিলিট করেন, আমার ইমামতি ছিলে যাবে। তো নেওয়ার গাইতে চুপ থাকেন, ইমামতি গেলে আমি 2 মাসের বেতন দিয়ে দিবানে, আমার চ্যানেল রাখতে দেন, আপনার যে প্রতিভাটা ওইটা চিনুক মানুষে। তো উনি আর ডিলিট করে নাই।
পরবর্তীতে চাকরিটা আসলে চলে যায় না, ওই যে কোরবানির দিন ওই ঘটনাটা ঘটলো না, ওই কারণে আমি রাগ করে চলে আসলাম মসজিদ থেকে। আইসা আমি পরে চিন্তা করলাম যে মিডিয়ার লাইনে কাজ শুরু করি। কাজ শুরু করছি, কিন্তু ওইখান থেকে যে একটা অর্থনৈতিক ইনকাম আসে ওই সব কিছু আমি বুঝতাম না। আমি ভাবছি যে ভাইরাল হয়েছি, ভিউ হইতেছি, করতে থাকি, এর মাধ্যমে হয়তো বা ওই যে স্টেজ প্রোগ্রামের দাওয়াতগুলো বাইরে যাবে, হ্যাঁ। কিছু স্পন্সর পাবো, বিজ্ঞাপন পাবো, এইগুলাই, এতেই আমার যথেষ্ট। ওইভাবেই আমি শুরু করছি। কিন্তু আমার এই জীবনের সবচেয়ে বড় আফসোস হইল এই, এখন তো আলহামদুলিল্লাহ মিডিয়া জগতে এসে অর্থনৈতিকভাবে একটু সচ্ছলতা হয়েছে, কিন্তু এই সচ্ছলতার সময়টা আমার আব্বাও দেখে যেতে পারেনি, মাও দেখে যেতে পারেনি, যারা আর কি লালন পালন করে বড় করলো। মা তো মারা গেছে 16 সালে, ওই সময় তো আমি যে এই জগতে ঢুকবো ওর কোনো ইয়েই ছিল না। আর আব্বা মারা গেছে 22 সালে, 20 সালে শুরু করলেও 22 সাল পর্যন্ত তো আমি ওই মনিটাইজেশন ছাড়াই, টাকা ইনকাম ছাড়াই কন্টেস্ট করতেছি। করে যাচ্ছেন। তা আব্বা আবার মাঝে মাঝে জিগাইতো যে এইগুলো যে করতেছে এর দ্বারা কি কোনো ফায়দা আছে নাকি, কোনো ইনকাম আছে তোমার? তা আমি যে আছে, কিন্তু আমি সিস্টেম বুঝি না, আস্তে আস্তে বুঝি হবে। তা দেখা গেছে যে কাকতালীয়ভাবে আব্বা মারা গেছে, তার পরের মাসে আমি বিশাল বড় একটা অ্যামাউন্ট পাইছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য একটি এন্ডোর্সমেন্ট। ইংলিশে যারা অতি দুর্বল, যারা ক্লাসে বসে শিখতে পারেন না, গ্রাম থেকে আসা সম্ভব হয় না, কিংবা দেশের বাইরে থেকে ইংলিশ শিখতে চাচ্ছেন, এই কোর্সটা ঠিক তাদের জন্য। আমরা অনেকে ইংলিশে দুর্বল বলে চুপ করে থাকি, মিটিংয়ে কথা বলার সুযোগ আসে, কথা বলার প্রয়োজন আছে, কিন্তু মুখ খুলতে পারি না। ইমেল লিখতে গিয়ে বারবার ভাবি কি লিখবো, টেনশনে থাকি। এআই টুল, নতুন সফটওয়্যার বুঝতে আমাদের অনেকেরই সময় লেগে যায়। আর তখনই দেখেন আপনার পাশের মানুষটা যে ইংরেজি জানে বলে তরতর করে সামনে এগিয়ে যাচ্ছে। এই বাস্তবতা থেকেই ইংলিশ থেরাপি চালু করেছে অনলাইন কোর্স। অনলাইনে শেখার সুবিধা হলো নিজের সময় করে শিখতে পারবেন, রেকর্ডেড ক্লাস বারবার দেখতে পারবেন, এছাড়াও এক্সপার্ট টিচারদের সহায়তা তো আপনি পাচ্ছেনই। তবে যে কথাটি আমি অবশ্যই বলবো, বিশেষ করে ইংলিশ থেরাপির ক্ষেত্রে নতুন ব্যাচ, সিট কিন্তু খুবই সীমিত। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ঝটপট। যারা ভর্তি হতে চান তারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে। চলে যাচ্ছি আবারও গল্পে। তখন দেখা গেছে যে খুব কষ্ট লাগছে যে এই জিনিসটা যদি আব্বা থাকতে পারতাম। যাই হোক, ওনাদের তকদিরে নাই, এইভাবে আর কি এখনো চালাচ্ছি। আলহামদুলিল্লাহ, সংসার চলছে এগুলা করেই। এখন আপনি ফুল টাইম এগুলোতেই থাকছেন নাকি? আপাতত স্টেজ প্রোগ্রাম, বিজ্ঞাপনের কাজ, এইগুলা নিয়ে আসি। ওকে। সো আপনার একটা প্রতিষ্ঠান আছে ছোট, কিসের প্রতিষ্ঠান এটা? কিন্ডার গার্ডেন মাদ্রাসা, ক্লাস 4 পর্যন্ত। আপনি কবে প্রতিষ্ঠা করলেন এটা? এটাই যত রোজার পরে করছি, ফরিদপুর শহরে। আচ্ছা, আর ফরিদপুরই থাকেন আপনি? হ্যাঁ, আমি ফরিদপুরে। আমি তো ভাবছিলাম যে আপনি ঢাকায় থাকেন বলে। না, ঢাকায় কোথাও? ফরিদপুর থেকেই। ফরিদপুরে থেকেই আপনি সব করে যাচ্ছেন। ফরিদপুর থাকি যে একটা চিন্তা করছি যে মিডিয়ার কাজ তো যে কোনো একটা জায়গায় বসে হ্যাঁ, করলে এখন হয়। তো ওরকম ইয়ে নাই। আর দ্বিতীয়ত আব্বাও নাই, মাও নাই, আবার আমার তো কোনো ভাইও নাই। এখন আব্বার, আমার স্মৃতি আছে আব্বার বানাই দিয়ে যাওয়া ঘরটা, কারণ ওই ঘরে যদি আমি নিজে না থাকি ঘরটা একদম নোংরা হয়ে যায়। পরে চিন্তা করলাম যে এইভাবে বাড়িটা পরিত্যক্ত না থেকে আমি বাড়িতেই থাকি, যা করার এখানে বসেই করি। আচ্ছা, এখন আপনার পেজের ফলোয়ার কত? আমার পেজটা কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে, 5.5 লাখ ছিল। আহা, তাহলে? আর উদ্ধার করতে পারিনি, চেষ্টা করছিলাম। কারণ আইডিতেই টুকটাক করি, আইডিতে 1 লাখ কত যেন। আচ্ছা, আর ইউটিউব? ইউটিউবে 4.5 লাখ প্লাস। এই দিয়ে মোটামুটি আপনার চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো কেমন দেখলেন এই সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করে মানুষজন আপনাকে চিনে এখন রাস্তাঘাটে, কেমন লাগে? এমনি তো আলহামদুলিল্লাহ ভালো লাগে। আর আমার তো মানে ভক্তের পাশাপাশি সমালোচকও আছে, হ্যাঁ। কিন্তু সমালোচক যারা তাদের আমি খুব শ্রদ্ধা করি। কারণ আমার কাজটা তো সমালোচনারই। কারণ মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে একজন এসে এই কাজ করুক, এটা কেউই চায় না। তবে আমার দৃষ্টিভঙ্গিটা তো একটু ভিন্ন, এটা সবাই প্রথম প্রথম অ্যাকসেপ্ট করেও না। কিন্তু দেখেন, আমি যদি সুস্থ ধারার বিনোদন না দিতাম, ঘুরে ঘুরে অসুস্থ বিনোদনই সামনে পড়তো আপনি মানুষের। বিনোদনের মধ্যে দিয়ে অনেক চমৎকার চমৎকার বিষয় কিন্তু তুলে এটাই ধরেছেন। আমি সবসময় চেষ্টা করি। এবং বড় বড় যে আলেমালামারা আমার কন্টেন্টগুলো দেখে, ওনারাও আমার এই কথাই বলে যে তুমি মেসেজ সম্বলিত বিনোদনগুলাই দাও, যেটার মধ্যে ইসলামের বিধিবিধানগুলো উৎসাহিত করে এই ধরনের কাজ করো, নিরুৎসাহিত করে এই ধরনের কিছু করো না। তা আমি ওইটাই সর্বাত্মক চেষ্টা করি। তারপরেও বিনোদন তো বিনোদনই,
দেখা যায় বিনোদন বিষয়টা কিন্তু সালাতের মতো, মানে বিরিয়ানি একটা মূল খাবার, মাঝে মধ্যে সালাদ খেলে স্বাদটা আর একটু বাড়ে। তাই কিছু বিনোদন থাকে শুধু বিনোদনেরই জন্যে, ওর মধ্যে কোনো মেসেজ থাকে না, এরকম দুই একটা কন্টেন্ট থাকে স্বাভাবিক। তা অধিকাংশ কন্টেন্টে আমি চেষ্টা করি যে মেসেজ থাকুক, কোনো একটা উপলক্ষ নিয়ে একটা ট্রেন্ড চলতেছে, ওই ট্রেন্ডে আমার যেটা দৃষ্টিভঙ্গি ওইটা আমি উপস্থাপন করি। এখন আমার উপস্থাপনাটা যাদের পক্ষে যায় তারা বাহবা দেয়, মাশাল্লাহ মারহাবা বলে, যাদের বিপক্ষে যায় তারা আমার কাফের মুনাফিক মুশরিক বানাই দেয়। এইভাবে চলতেছে আর কি। তার মানে আপনিও টাইটেল পেয়ে গেছেন। ওকে। আমার দেখা মানে আমি আমার ব্যক্তি জীবনে যেটা আমি দেখেছি যে মাদ্রাসায় বলতে মাদ্রাসা যে দিয়ে যে ট্যাগটা দিয়ে দেওয়া হয়, সাধারণত আমাদের গ্রামাঞ্চলের যে বৈশিষ্ট্যটা আমি যদি বলি দুই জায়গাটা, ধরেন 4-5টা ছেলেমেয়ের সংসার, কম্পারেটিভলি দেখা গেল যে মেধার দিক থেকে একটু দুর্বল, ঠিক আছে ওকে মাদ্রাসায় দিয়ে দাও, ওকে স্কুলে পাঠানোর দরকার নাই। আমি মানে আমাদের সমাজ চিত্র বলছি এরকম। তো বিশেষ করে আমি তো মাদ্রাসা লাইনে পড়ার সুযোগ পাইনি ওইভাবে, না ডেফিনেটলি না। তো আমি দেখেছি অসম্ভব ব্রিলিয়ান্ট ছেলেপেলে, অসম্ভব ব্রিলিয়ান্ট ছেলেপেলে। এই যে আমাদের হাদির কথা যদি আমি বলি, আমি যদি ভোলা থেকে ওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু মাদ্রাসার ছিল, আল্লাহ ওনাকে ওভাবে নিয়ে গেছেন। তবে আমার কাছে কেন জানি মনে হয় এটা তো বলা উচিত না, এই মৃত্যুটা অবশ্যই অনেক বেশি মানে সম্মানজনক। সম্মানজনক ডেফিনেটলি। তবে হাদি যদি বেঁচে থাকতো আমার কাছে মনে হয় যেটা ওর যেটা ট্রেন্ড ছিল, ও যেভাবে মানুষকে কনভিন্স করতে পারতো, লিডারশিপের অন্যতম বেস্ট কোয়ালিটি হইতেছে গিয়ে মানুষকে কনভিন্স করার ব্যাপারটা। ওর যেই থিঙ্কিংটা ছিল, কনভিন্সিং যে পাওয়ারটা ছিল, এটা হয়তো ওকে অনেক দূর নিয়ে যেত। তো এরকম শুধু না, আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, সেই ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। এবং ওর যে মার্ক ছিল ওইটা রেকর্ড পরিমাণ মার্ক। ওই মার্ক ডিপার্টমেন্টের ইতিহাসে কেউ কখনো ওই সময় পর্যন্ত অত মার্ক পায় নাই। তো আমি এরকম অনেক ছেলেপেলে দেখেছি যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, সুপার ব্রিলিয়ান্ট হয়। মাদ্রাসা সম্পর্কে আমাদের সবসময় এক ধরনের মানে একটু কনজারভেটিভ একটা মানসিকতা সবসময় থাকে। আমি জানি না, আমি হাদিকে একটা ইন্টারভিউ করেছিলাম এবং হাদি সেখানে বলেছিল যে আমাদের মাদ্রাসাটা এমন একটা মাদ্রাসা যেখানে রবীন্দ্রনাথ পড়ানো হয়েছে। সো এই জায়গাগুলোও একটু ভাঙা দরকার। বিশেষ করে আমার কাছে মনে হয় যে সবারই বলার অধিকার আছে, সবাইকে বলতে দেওয়া উচিত। যার যে প্রতিভা আছে, যেভাবে থাকতে চায়, যেভাবে এক্সপ্লোর করতে চায়, তার সেটা এক্সপ্লোর করার সুযোগ থাকা উচিত। খান ভাই, আপনার এই চিন্তাগুলো কি হুট করে মাথায় আসে, নাকি আপনি একটা গ্রাউন্ড ওয়ার্ক করা যে লাগে আমি এই না, বিষয়টা নিয়ে কথা? আমি এই পর্যন্ত স্ক্রিপ্ট লিখে যে কটা কন্টেন্ট করছি কোনোটাই ভাইরাল হয় নাই। বরং আমি এই শুটিংয়ের ফাঁকে দুষ্টুমি করে একটা কন্টেন্ট করছি, ওইটা ভাইরাল হয়েছে। এই কারণে আমি কাজ করি এইভাবে যে স্ক্রিপ্ট লিখি না। আচ্ছা, কোনো একটা বিষয় মাথায় আসে প্রথমে, আসার পরে ওইটা নিয়ে একটা কাহিনী সাজাই যে এই উপস্থাপনাটা এইভাবে করব। পরে আমার সাথে যারা কাজ করে সবাই বইসে গল্পটা বলি যে এটা গল্প, তোমার এটা চরিত্র, তোমার এটা চরিত্র, এখন ডায়লগ কী বলবা তুমি তোমার নিজের থেকে দাও। এইভাবে মানে আমি কাউরে শিখাইও দেই নি, বিউটিফুল। মানে একদম ন্যাচারাল। যে আপনার তো এখন একটা টিম আছে মনে হয় যারা কাজ করে? টিম বলতে একটা বন্ধুরা মিলে করি, আচ্ছা। মানে ওরকম অফিসিয়াল টিম না। আচ্ছা, কারণ এক একজনের বাড়ি এক এক জায়গায়, একজনের বাড়ি কুমিল্লা, একজনের ঝিনাইদহ, একজনের সিলেট। তা দেখা যায় ওই কোনো একটা উপলক্ষে এক জায়গায় হই প্রোগ্রামের শ্রোতায়, অথবা দেখা গেলো আমার ঝিনাইদহ একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে গিয়ে আমি ঝিনাইদহ যার বাড়ি ওর বাড়ি থেকে গেলাম একদিন, সো ওইখানে ওইখানে বসে কয়েকটা বানাই রাখলাম, ওইটাই ধাপে ধাপে এডিট করে ছাড়ি। আচ্ছা আবার কুমিল্লা যে আছে মোজাম্মেল ভাই, সে আবার সরকারি চাকরি করে, আচ্ছা আবার পাশাপাশি তার মসজিদও আছে। তো সে দেখা যায় ওই জুম্মা পড়ায় একদিন আসে আমার বাড়ি, এই যে 2 দিন থাকে, দুজন মিলে বানাইতে নেয়, আবার সে চলে আসে। এইভাবে বাহ, মানে কোনো অফিসিয়াল সিস্টেমরই কাজ হয় না আমাদের। আবার যশোর গেলাম প্রোগ্রামে, কবির বিন সামাদ ভাই আছে, হ্যাঁ ওনার বাড়িতে যাই উঠি, ওনার সাথে মিলে জিলে কয়েকটা কন্টেন্ট বানাই। আবার সাতক্ষীরা গেলে ইমরান ভাই আছে যে হাবু, হ্যাঁ ঢাকায় থাকে, একটা ট্রেন্ডিং আছে, ওনাদের বাড়িতে যাই, যে ওনাদের সাথে মিলিয়ে দিলে একটা বানাই। এইভাবে হয় আর কি আমাদের, মানে পূর্ব পরিকল্পিত কোনো ইয়া থাকে না। ওই যখন এক জায়গায় হই তখন আমরা একটু ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি করে দেখি যে এই মুহূর্তে কোনটা চলতেছে ট্রেন্ড, কোন trend চলে, ওইটার উপর একটা করি। দেখা যায় রাজনৈতিক ট্রেন্ডগুলোও যে করি আমরা, দেখা যায় কোনো দলের বিপক্ষে যে একটা কোন এই মন মানসিকতা নিয়ে করি না। আচ্ছা দেখা যায় এই দলের এই বিষয়টা এখন সমালোচনা চলতেছে, আমরা একটা সমালোচনা করি, এইভাবে এই মন মানসিকতা নিয়ে করি। কবির বিন সামাদ ভাই তো স্যাটার ধর্মী কাজ করতে, বিশেষ করে যে ওনার ফোন কলগুলো তো অনেক ভাইরাল ছিল ওই সময়টাতে। অনেক ধন্যবাদ খান ভাই, আপনি আসছেন আমার এখানে এবং আপনি যে কিছুটা সময় দিলেন, আপনার জন্য সবসময় শুভকামনা থাকবে। ভালো থাকবেন আপনি। জি ইনশাল্লাহ। জি, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আজকের এই এপিসোডের
অনেকগুলো মেসেজ আছে। আপনি যদি একটু নেয়ার চেষ্টা করেন বা আমরা যদি একটু ভাবার চেষ্টা করি, বিশেষ করে ইমাম যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের ভাবা উচিত। আমাদের সবারই ভাবা উচিত। গ্রামাঞ্চলে বিশেষ করে যারা ইমামতি করেন, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্যে আমাদের সবারই কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করা উচিত। এবং সেই জায়গাটি নিয়ে আজকে আপনারা ভাবতে পারেন আজকের এই এপিসোড থেকে। শেষ করছি। অনেক ভালো থাকুন। আবারও দেখা হবে কোনো এক এপিসোডে। আসসালামু আলাইকুম।